সুপ্রভাত। আজ 5ই জুলাই ভারতের প্রথম শ্রেণীর বিপ্লবী নেতা বারীন্দ্র কুমার ঘোষের জন্মদিন। তিনি ছিলেন ঋষি অরবিন্দের কনিষ্ঠ ভ্রাতা। বারীন্দ্র কুমার ঘোষের পিতার নাম ডক্টর কৃষ্ণচন্দ্র ঘোষ ও মাতার নাম স্বর্ণলতা দেবী। দেওঘর প্রাথমিক বিদ্যালয় থেকে অধ্যয়নের পর পাটনা কলেজে ও পরে ঢাকা জগন্নাথ কলেজে বারীন্দ্র কুমার শিক্ষা লাভ করেন। দেওঘর বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগীন্দ্রনাথ বসু ও সখারাম বসু তার মনে দেশাত্মবোধক সঞ্চার করেন। দেশবাসীকে স্বদেশ চেতনায় অনুপ্রাণিত করে তোলার জন্য 1906 খ্রিস্টাব্দে বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর পত্রিকা প্রকাশ করেন। ব্রিটিশ সরকারের শাস্তিস্বরূপ 1909 খ্রিস্টাব্দে তিনি আন্দামানে দ্বীপান্তরিত হন। ভারতের প্রথম শ্রেণীর এই বিপ্লবীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ভারতের বিপ্লবী নায়ক বারীন্দ্র কুমার ঘোষ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বারীন্দ্র কুমার ঘোষ ছিলেন ভারতীয় মহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের উল্লেখযোগ্য বিপ্লবী। তিনি ছিলেন ঋষি অরবিন্দের ভ্রাতা। তিনি যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা করেন। তিনি কবি হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিছুদিন দৈনিক বসুমতী পত্রিকায়ও সম্পাদক ছিলেন। তিনি 1980 খ্রিস্টাব্দে ব্রিটেনের লন্ডনের নিকটস্থ একটি শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস অধুনা পশ্চিমবঙ্গের কোন নগরের প্রাচীন ঘোষ বংশে তিনি জন্মগ্রহণ করেন। বারীন্দ্রের যখন 12 বছর বয়স তখন তিনি তার দাদামশাই ঋষি রাজনারায়ণ বসুর কাছে দেওঘরে চলে আসেন। রাজনারায়ণ বসুর চারিত্রিক দৃঢ়তা বালক বারীন্দ্রকে মুগ্ধ করেছিল। তার প্রভাবে কিশোরকাল থেকে বারীন্দ্রের মধ্যে স্বদেশপ্রীতি ও ধর্মভাব জাগ্রত হয়েছিল। দাদামশাই রাজনারায়ণ বসুর প্রেরণায় কিশোর বয়স থেকেই বারীন্দ্র শারীরিক এবং চারিত্রিক শক্তিকে জোগাড় করে গড়ে তোলার অভ্যাস আয়ত্ত করেন। বাল্যকাল থেকে রয়ের দৃঢ় বিশ্বাস ছিল যে যোগ সাধনার দ্বারা দৈব শক্তির অধিকারী হওয়া যায়। তাই একদিন এক বন্ধুর সাথে বেরিয়ে পড়েন উপযুক্ত গুরু সন্ধানে। সেখানে ঘুরতে ঘুরতে বারীন্দ্র কুমার দুজন সাধু পুরুষের সান্নিধ্যে আসেন। এদের মধ্যে একজন হলেন সাকরিয়া বাবা এবং অন্যজন হলেন বিষ্ণুভাস্কর লেলে। এই বিষ্ণুভাস্কর লেলের কাছ থেকে তিনি বারীন্দ্র দীক্ষা গ্রহণ করেন। বস্তুতপক্ষে এই দীক্ষায় তার জীবনে এনেছিল সীমাহীন মানসিক শক্তি, যার সাহায্যে তিনি ব্রিটিশের নির্মম উৎপীড়নকে তুচ্ছ জ্ঞান করতেন। দীক্ষা গ্রহণের পর শেষে সাধুসঙ্গ ত্যাগ করে বারীন্দ্র কুমার ফিরে আসেন কলকাতায়। এবার তিনি পূর্ণ উদ্যমে স্বদেশ মাতার পরাধীনতার শৃঙ্খলা উন্মোচনে ব্রতী হলেন। মুরির প্রখর গুপ্ত সমিতির নেতৃত্ব গ্রহণ করলেন। সুরাটে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে গুপ্ত সমিতির কয়েকজন বিপ্লবী সহ যোগদান করেন বারীন্দ্র কুমার। তার অভিপ্রায় ছিল সেখানে দলের সকলকে সাথে যোগাযোগ, ভারতব্যাপী একটা বিপ্লবী দল গঠন করা। কিন্তু বারীন্দ্রের অভিপ্রায় ফলপ্রসূ হলো না, কারণ অন্য দেশের বিরোধীরা বাংলাদেশের বিপ্লবীদের সাথে একাত্ম হতে কাজ করতে চাইল না। এতে দুঃখ পেলেও হতাশ হলেন না বারীন্দ্র কুমার। বাংলা একাই চলবে এই দুঃসময়ে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিপ্লব সংগঠন করতে প্রয়োজন হলে অর্থের প্রয়োজন, কিন্তু এই টাকা আসবে কোথা থেকে? ধনী ব্যক্তিদের নিকট আবেদন করলে কৃত্রিম সহানুভূতি পাওয়া যেতে পারে বটে, কিন্তু অর্থ পাওয়া যায় না। সুতরাং বারীন্দ্রের নেতৃত্বে বিপ্লবী দল ডাকাতি করার সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হলেন। দেশের সাধারণ মানুষেরা স্বদেশীদের খুব একটা শ্রদ্ধার সুখে দেখত না। ইংরেজ সরকারের মিথ্যা প্রচারে সাধারণ দেশবাসীদের দৃঢ় বিশ্বাস জন্মেছে যে বিপ্লবী মানে ডাকাত। এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য ও দেশবাসীকে, বিশেষ করে দেশের যুবশক্তিকে সচেতন করে তোলার জন্য বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর পত্রিকা প্রকাশ করেন। এই সময় ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের আদালতে স্বদেশীদের বিচার হতো। প্রায় সব কটি বিচারে তিনি অন্যায়ভাবে সাজা দিতেন বিপ্লবীদের। তাই বিপ্লবীরা কিংসফোর্ডকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। বারীন্দ্রের দল
উদ্ভাবন করলেন নতুন এক কৌশল। একখানা মোটা বইয়ের ললাটের মধ্যে একটি ছোট অথচ শক্তিশালী বোমা এমনভাবে রাখা হলো যাতে মলাট খোলা মাত্রই বোমাটি ফেটে যায়। বইখানা সাহেবকে উপহার দেওয়া হলো। সাহেবের ভাগ্য বলো, বইটা না খুলে তিনি আলমারিতে রেখে দিলেন। পরে একদিন স্পটে বেয়ারা আলমারি সেই বই পরিষ্কার করতে গেলে বোমা ফাটে। বিপদের আঁচ পেয়ে ব্রিটিশ সরকার ইন্সপোর্টকে মুজফ্ফরে বদলি করে পাঠান। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে সেখানে পাঠানো হলো। এবারও ভাগ্যক্রমে ইন্সপোর্ট রক্ষা পেয়ে গেলেন। এর মধ্যে একদিন বরেন্দ্র লক্ষ্য করলেন মুরারি পুকুর বাগানের পাশের বাড়িতে একজন নতুন লোক এসেছে। রাত দিন হই হুল্লোড় তারা মেতে থাকে। সন্দেহ হয় বাহিনীর এই লোকগুলি পুলিশের গুপ্তচর নয় তো। গোপনে সংবাদ সংগ্রহ করে জানলেন এই বাড়িতে কিছু লোক মিলে জুয়ার আড্ডা বসিয়েছে। রাত দিন জুয়া খেলাই তাদের কাজ। নিশ্চিন্ত হন বরেন্দ্র ঘোষ। এদিকে মুজফ্ফরের কিংসফোর্ডে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম ধরা পড়েছেন। এই ঘটনার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বিপ্লবদের গুপ্ত স্থানগুলিতে পুলিশের গোপন হানা। মুরারিপুকুর বাগানবাড়িতে রূপনারায়ণ ঘোষ সহ অন্যান্য বিপ্লবের সন্ত্রস্ত হয়ে ওঠেন। বিশেষ করে পাশের বাড়িতে নতুন লোকজনের আনাগোনা ও জুয়ার আড্ডাতে অনেক বিপ্লবী সদস্যের সন্দেহ হয় পুলিশের গোপন ষড়যন্ত্র নয়তো। তারা দলনেতাকে প্রস্তাব দেন রাতারাতি এখানকার গুপ্ত সমিতি ভেঙে সরে পড়া যাক। কিন্তু বরেন্দ্র কুমার ঘোষ সহজ সম্মত হন না। তাদের সমস্ত জীবনের সঞ্চয়, বোমা, বন্দুক, পিস্তল সব কিছু রয়েছে এখানে। এগুলি হাতছাড়া হয়ে গেলে তাদের বিপ্লবী কর্মসূচি কী করে তারা সমাধা করবেন। তবু সাবধানের মান নেই। তাই মাটি খুঁড়ে লুকিয়ে ফেলা হলো বোমা, বন্দুক, পিস্তল ইত্যাদি। কিন্তু পুলিশের অভিনয়ের কাছে ঠকে গেলেন বরেন্দ্র কুমার। সেই রাত্রে সশস্ত্র পুলিশ সানারে মুরের পুকুর বাগানবাড়িতে বরেন্দ্র সহ অন্য বিপ্লব একে একে গ্রেপ্তার হলেন। এরপর শুরু হল আলিপুর বোমার মামলা। দীর্ঘদিন মামলা চলতে থাকে আর কারাগারি জীবনী অমানসিক যন্ত্রণায় দগ্ধ হতে থাকেন বিপ্লবী দল। দুর্জয় সাহসী বিপ্লবী দল কারাগারের কঠিন পহরাতেও এক দুঃসাহসিক পরিকল্পনা গ্রহণ করলেন। তারা ঠিক করলেন জেল ভেঙে পালাতে হবে। কৌশল করে বরেন্দ্র ঘোষ দুটি রিভলভার সংগ্রহ করে মাটির নিচে লুকিয়ে রাখলেন। অবশ্য শেষ পর্যন্ত জেল থেকে পালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। আর বরেন্দ্র ঘোষ সংগৃহীত ওই দুটি রিভলভার দিয়ে বিশ্বাসঘাতক রাজসাক্ষী নরেন গোস্বামীকে হত্যা করা হয়। 1909 সালে আলিপুর বোমার মামলায় রায় বেরোলো। বরেন্দ্র কুমারের প্রাণদণ্ডের আদেশ হয়েছে। মামলার রায় শুনে উদীয়মান ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস রাগে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে ওঠেন। দেখি কার সাধ্য বরেন্দ্র ঘোষকে ফাঁসি দেয়। হাইকোর্টে আপিল করা হলো। ফাঁসির বদলে হলো তার দ্বীপান্তর। এরপর স্বাধীনতার স্বপ্নে বিভোর দেশমাতৃকার শ্রীচরণী নিবেদিত প্রাণ বরেন্দ্র কুমার সাগর পাড়ে নির্জন দ্বীপ আন্দামানে নিশ্চিন্ত কারাগারে সুদীর্ঘ 12 বছর অশেষ যন্ত্রণায় কারাগার জীবন ভোগ করলেন। আমার সংক্ষিপ্ত এই ভিডিওখানি এখানে শেষ হল। যদি আপনাদের মনে পড়ে হয় সাবস্ক্রাইব